সবাইকে আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। সাথে আছি আমি নাদিয়া হক এবং প্রতিবারের মতো আমাদের স্টুডিওতে আছেন দুজন চমৎকার বন্ধু। তাদের সাথে অবশ্যই পরিচয় করিয়ে দেব। তার আগে বলে নেই আমাদের আজকের টপিক। আমাদের আজকের টপিকটা আমি মনে করি প্রত্যেক নারীর জন্য, অ্যাকচুয়ালি সকলের জন্যই খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ এখানে এই টপিকটা শোনার পরে আপনারা চিন্তা করবেন যে হ্যাঁ, আমাদের তো অনেক অভিজ্ঞতা আছে অ্যাকচুয়ালি এই টপিক নিয়ে। সো আমি জানিয়ে দিচ্ছি টপিকটা কি। আমাদের টপিক হলো প্রতিবন্ধকতার ঊর্ধ্বে। এই টপিক নিয়ে আড্ডা হবে, অনেক কিছু শুনবো আপনাদের কাছ থেকে। তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি কোন দুজন বন্ধু আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন অনুজা নিজাম, চাকরিজীবী, এবং তার পাশেই আছেন সোনিয়া ফারুক, স্বত্বাধিকারী সুমিস হোম কিচেন। কেমন আছেন আপনারা? খুব ভালো আছি, আর এখানে আসলে তো সবসময় ভালো থাকি। এতগুলো প্রিয় মুখ এখানে একসাথে, ভালো না থাকতে পাইনি, একদম ফ্যামিলি। হ্যাঁ, এক্স্যাক্টলি। আপু তো মানে অনেকবার এসেছেন এবং আপনি আমাদের জুমেও প্রায় সময়, এখন অবশ্য একটু কম দেখা যাচ্ছে, যদিও আপনাকে আমরা জুমেও পেয়েছি অনেকবার। আর আপুকে আজকে প্রথমবার পেয়েছি। কেমন লাগছে এসে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এখানে আসার অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ হয়েছে। ইয়েস, আমরা স্বপ্ন পূরণ করতে পেরেছি। আচ্ছা, আমি আপুর কাছে আগে যাই। এই যে আপনি সুমিস হোম কিচেন, আপনার বিজনেস, অনলাইন বিজনেস, রাইট? জি। আচ্ছা, কতদিন থেকে এই বিজনেস চালাচ্ছেন আপনি? আমি 2018 সাল থেকে আমার উদ্যোগের পথ চলা শুরু। কিন্তু আমি 2018 বলি, কিন্তু আমার কাছে মনে হয় সেই ছোটবেলা থেকেই। কারণ আমি যখন ক্লাস 7-এ পড়তাম, তো আমার আম্মা আব্বা চাকরিজীবী, আমার আম্মা স্কুল টিচার। আমাদের মানে রুটিন ছিল মানে নাস্তা করাটা, মানে নাস্তা বানানোটা মানে আপনাদের উপর দায়িত্ব ছিল? হ্যাঁ, আমাদের উপর দায়িত্ব ছিল। আর আমাদের উপর দায়িত্ব ছিল ঘর গুছানো। যেমন আমরা ঘুম থেকে ওঠার আগে ঘরটা মানে মানে রুমটা পরিষ্কার করে তারপর আমরা কিন্তু বেড থেকে নামতাম। এখনো কিন্তু সেই অভ্যাসটাই আছে। বাহ, চমৎকার। না, এই অভ্যাসটা, মানে আমি একটু টপিকের বাইরে গিয়ে বলছি, এই অভ্যাসটা আসলেই সকল বাবা মার তাদের সন্তানের মানে প্রতি দায়িত্ব, এই দায়িত্বগুলো দেয়া উচিত। এই অভ্যাসটা যেন থাকে, খুব ভালো অভ্যাস। আমার আম্মা কিন্তু মানে সবসময় মানে দেখা যায় আমরা যেন কাজ করি, স্বাবলম্বী হই, এখনো মানে ওইভাবে চেষ্টা করে। সেও কিন্তু এখন 70 বছর বয়স, কিন্তু সবই রান্না বাটা সবই করে। মানে ঢাকায় কিন্তু একাই আসতে পারে, একাই, বরিশাল বাড়ি আমার। বাহ, চমৎকার। তাহলে আপনার মায়ের জিন ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 70 বছর বয়সে এত কিছু পারে। আর নিশ্চয়ই ওনার রান্না অনেক মজা, কারণ অবভিয়াসলি মায়েদের রান্না তো মজাই হয়, তার উপর ওনার এক্সপিরিয়েন্স আরো অনেক বেশি, তাই না? সো এখন আমাকে বলেন, আপনার এই উদ্যোগ শুরু করেছেন মানে কিভাবে, কে ইন্সপায়ার করেছে আপনাকে? আমার ইন্সপায়ার করার পিছনে আমার হাজবেন্ডের অবদানই বেশি। হাজবেন্ডগুলো ভালো, কারণ আমার হাজবেন্ড প্রথম চেয়েছিল আমি ইউটিউব চ্যানেলে আর্ন করি, ওভাবে ইচ্ছা ছিল। মানে আমি কয়েকটা ভিডিও করেছিলাম, কিন্তু পরে আর কন্টিনিউ করতে পারি না। কারণ দেখা যায় ওই সবকিছু মানে সেটিং করে মানে রান্নার প্রতিবন্ধকতা। হ্যাঁ, এইটাও কিন্তু প্রতিবন্ধকতা। কারণ দেখা যায় রাত্রে আসতো, তখন ওই যে সবকিছু সেটিং করে ও ভিডিও করতো, আর আমি রান্নার ওইভাবে করতাম, কথা বলতাম। তখন কয়েকটা করার পরে আর দেখা যায় ওর অনেক সময় দিতে পারতেছে না, আর আমিও অনেক সময় প্রিপেয়ার না, এই জন্য ওটার পরে কন্টিনিউ করতে পারি নাই। পরে আমি আবার অনলাইন বিজনেস শুরু করেছি, এখনো আমি সেই অনলাইন বিজনেস করছি। আলহামদুলিল্লাহ, আমি একটা ক্যান্টিনে আছি নর্দার্ন স্কুলে। আজকেও কিন্তু আমি সেই ক্যান্টিনে কাজ করে আসছি। আচ্ছা, প্রতিদিনই। বাহ, চমৎকার। তো আর আপনার এখানে কোন কোন আইটেম বেশি পাওয়া যায়? আমার এখানে ফ্রোজেন ও রেডি আইটেম। আচ্ছা, ফ্রোজেন আইটেমগুলো বেশি পাওয়া যায়। সারা কেমন পেয়েছেন যখন থেকে স্টার্ট করেছেন? আলহামদুলিল্লাহ, সারা ভালো। কারণ আমার কাছে মনে হয় আমার সুমিস হোম কিচেন, আমার লোগো হচ্ছে ভালো খান সুস্থ থাকুন। বাহ, আমি মানে দেখা যায় ওই জন্যই মানে আমার অনেকে মানে এখন শুনি অনেকে হতাশ কাস্টমার নিয়ে, যে কাস্টমার পাচ্ছে না। আপনার রিপিট কাস্টমার? হ্যাঁ, কিন্তু রিপিট কাস্টমার আমার অন্য কাস্টমার আছে, মানে যারা একবার আসে। আর বাচ্চারা বিশেষ করে টিফিনের আইটেমে মানে আমাকে সবসময় কল দেয়। মানে যখন কল দেয় আমি কিন্তু আমার খাবারটা কখনো রেডি থাকে না। মানে আমি বলি আমার 2 দিন লাগবে কাজটা করতে, মানে একটু সময় লাগবে, কিন্তু আমার জিনিস ফ্রেশ থাকবে। এই জন্য দেখা যায় আলহামদুলিল্লাহ আমার কাস্টমার সবসময় থাকে। বাহ, চমৎকার। এইভাবে হলে তো অনেক ভালো। তাহলে আপনার এখান থেকে অর্ডার করতে হবে, ফ্রেশ খাবার অ্যাকচুয়ালি সবাই চায়। অনুজার কাছে আসি। এই যে চাকরিজীবী, হ্যাঁ,
মানে আমিও এক সময় ছিলাম, আমার দুইটা কাজ একসাথে করতাম, মিডিয়া এবং চাকরি দুটোই। সো দেখা যেত অনেক প্রতিবন্ধকতা কিন্তু আসে, তাই না? মানে যখন থেকে আমরা শুরু করি, সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আপনি যে জায়গায় যাবেন, আপনার ডেস্টিনেশন, আপনার অফিস যেখানে, ওখান থেকে যদি বাসা দূরে হয় তাহলে কথাই নেই। আল্লাহ। আর ইদানিং যানজট এত বেশি, হ্যাঁ, মনে হয় কি অফিসে যেতে যেতে এনার্জি অর্ধেক নষ্ট হয়ে যায়, রাস্তায় 2 ঘন্টা শেষ। এক্স্যাক্টলি। সো চাকরি লাইফ কখন থেকে শুরু, এই চাকরি জীবনটা কখন থেকে স্টার্ট করেছে? প্রথমে বলে নেই, আজকে এখানে আসাটা ছিল সবচেয়ে বড় প্রতিবন্ধকতাকে জয় করা। মানে অফিসে আজকে এতটাই কাজের চাপ, আরে অন্য দিনের থেকে অনেক বেশি। তারপরেও লেডিস ক্লাবে আসতে হবে। আমার প্রফেশনাল লাইফটা আসলে অনেক আর্লি এজে শুরু হয়েছে। আমি ইন্টারে থাকতে পার্ট টাইম জব করতাম। আচ্ছা। কিছুটা শখে ছিল, বেশিরভাগটা প্রয়োজনে ছিল। সো আমার চাকরির প্রতি ডেডিকেশন বা ইচ্ছা, এই জিনিসগুলো অন্যদের থেকে অনেকটা আলাদা ছিল, এবং যে কারণে হয়তো আমি আমার কর্মক্ষেত্রে অন্যদের থেকে দ্রুত এগিয়ে যেতে পেরেছি। আচ্ছা। আমার এজের তুলনায় আমার যারা সমপাঠী ছিল বা একই সাথে যারা জব করতো, তাদের থেকে আমি দ্রুত এগিয়ে গিয়েছি, বিকজ আমার পেছনে প্রয়োজনটা বেশি ছিল। সুন্দর কথা বলেছেন, যে প্রয়োজনে মানুষ আসলে অনেক কিছু করে। হ্যাঁ, আর তারপরে তো এখন চাকরি জীবন প্রায় 16-17 বছর। ওয়াও, মানুষ শুনলে কি বলবে, তাহলে কি বোঝা যায় না, তাহলে কি বোঝা যায় না এই আপুর এই অনেক হয়েছে 16-17 বছর চাকরি। বিশ্বাস করো না। হ্যাঁ, ওটাই, মানে এত এজ। ওই যে আপনি শুরু করেছেন, শুরু করেছি আগে, তো তখন থেকে কি আপনার মানে ব্যাংকার হওয়ার স্বপ্ন ছিল কিনা? তো আমার জার্নিটাই বুঝিয়ে দেয় যে প্রতিবন্ধকতা শব্দটার সাথে আমি অনেক আগে থেকে পরিচিত। হ্যাঁ, তো আমি অ্যাকচুয়ালি ভিজুয়াল মার্চেন্ডাইজার, আমি ব্র্যাকে ছিলাম অনেক দিন ভিজুয়াল মার্চেন্ডাইজার হিসেবে, এবং বাংলাদেশে অলমোস্ট প্রথম দিকের ভিজুয়াল মার্চেন্ডাইজার যারা ছিল আমি তাদের মধ্যে একজন বলা যায়। কিন্তু আমার ব্যাংকে আসার কখনো প্ল্যানই ছিল না। ব্যাংকে আসাটা খুবই হঠাৎ করে এসেছে, ওই যে লাইফে হঠাৎ করে কোন প্রতিবন্ধকতা চলে আসে আর মোড়টা কোন দিকে চলে যায়, এটা তো আসলে বলা যায় না। তো ওই রকমই কোনো এক প্রতিবন্ধকতার কারণে হঠাৎ করে ব্যাংকে আসা। মানে ওটাও প্রয়োজন, ওইটাও প্রয়োজন। এক্স্যাক্টলি, ওই যে বলছিলেন যে প্রয়োজনটা কারণে আসলে এত কিছু শেখা, তাই না? এটা কিন্তু একদম সত্যি। মানে আমি এখন রিয়েলাইজ করছি যে ক্যারিয়ার পারসন আর জব পারসন, হ্যাঁ, দুটো কিন্তু ব্যাপার আছে, এবং জব পারসন এই টার্মটা আমাদের দেশে একটু কম ইউজ হয়, কারণ অনেকে হয়তো এটার সাথে ইউজ টু না। বাট জব পারসন ইজ দ্যাট যে জব করছে নিজের প্রয়োজনে, ক্যারিয়ার পারসন হচ্ছে ক্যারিয়ারটাকে ঠিকঠাক ভাবে উপরে নিয়ে যাবে, তাই না? আপনি ক্যারিয়ার পারসনই বলতে পারেন, আপাতমস্তক। সেটাই। সো লাইফে নতুন কিছু চলছে কিনা এই ভয়টাই পাচ্ছি। এটা আমি কেন জিজ্ঞেস করেছি আপনি খুব ভালো করে জানেন। অনেক কিছু চলছে, এবং আপুর কথা রেফারেন্সে বলতে চাই, আমি এর আগে নেক্সাসের একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমরা জানি প্রত্যেকটা পুরুষের সামনে এগিয়ে যাওয়ার পেছনে একজন নারী থাকে, কিন্তু আমাদের সমাজে প্রত্যেকটা নারীর এগিয়ে যাওয়ার পেছনে একজন প্রগতিশীল চিন্তা ভাবনার পুরুষ থাকে। একদম সত্যি। এবং আলহামদুলিল্লাহ আমার সাথে এখন একজন আছে। তার মানে হচ্ছে, মানে এতদিন যে অনুজা আপুকে আমরা আনম্যারিড ধরে নিতাম, এখন অনুজা আপু হ্যাপিলি ম্যারিড। তাহলে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং সে এখন টিভির সামনে বসে ছবি তুলছে। ওয়াও ওয়াও, তাহলে তো খুবই ভালো। মানে হ্যাঁ, আমি ছবি দেখেছি, এজন্য আমি জিজ্ঞেস করছিলাম আপুকে যে বলবেন কখন। নেক্সাস লেডিস ক্লাবের অনেক বন্ধু আছে যারা জানে না, সো আজকে লেডিস ক্লাবের মাধ্যমে জানা হয়ে গেছে সবার, সবাই এসে কিন্তু আপনাকে একটু পরে এসে আমাকে ধরবে সবাই। আমি একটু সবাইকে ইনভিটেশন দিয়ে দিতে চাই যে আপনারা আমাদের সাথে আড্ডা দিতে চাইলে অবশ্যই জুমে জয়েন করবেন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আজকের যে টপিক প্রতিবন্ধকতার ঊর্ধ্বে, আমরা প্রতিটা মুহূর্তে কিন্তু এই যে ব্যাপারটা, হ্যাঁ, এই মোমেন্টগুলো পার করছি, এবং আমরা প্রতিবন্ধকতার ঊর্ধ্বে গিয়ে কিন্তু যে কোনো কাজ করে ফেলতে পারছি। এটা কিন্তু একটা মনোবল, সাহস, এইসবের কারণে হয়ে ওঠে। সো এইসব গল্পগুলোই আপনাদের কাছ থেকে শুনতে চাই। দেরি করে জয়েন করবেন না, দেরি করে জয়েন করলে কিন্তু গল্প করা যায় না। সো তাড়াতাড়ি জয়েন করে ফেলেন। আচ্ছা, আপুর কাছে আসি। যখন আপনি বিজনেস স্টার্ট করবেন ভাবছিলেন, ঠিক আছে, বুঝলাম আপনার হাজবেন্ড আপনাকে অনেক সাপোর্ট করেছে, কিন্তু ফ্যামিলির তো অনেক আরো মানুষজন আছে, তাই না? ফ্যামিলি মেম্বার্স তো আরো আছে, আপনার দিকের মানুষজন আছে, বাবার দিকে, শ্বশুর বাড়ির অনেক দিকে। কেউ কখনো কি এরকম ফেস করেছেন যে কেউ বলছে যে তুমি
খাবার নিয়ে কাজ করবা, মানে এই বিজনেস করবা, কি দরকার? হ্যাঁ, এরকম এটা কমন একটা কথা, এই কারণেই জিজ্ঞেস করছি। সো একটু শুনতে চাই। আচ্ছা আপু, এটা আমি বলছি, আমার আম্মা কিন্তু অনেক স্ট্রাগল, মানে অনেক ইয়াং লেডি, কিন্তু আমার আম্মা পছন্দ করে না আমার এই কাজগুলি। আমার আম্মা বলে তুই কেন এত কষ্ট করো, আমার শাশুড়িও বলে যে এত কষ্ট করো। আবার আমি মেলা করি, মাইডাসে যাই, তখন আমার ড্রাইভার বলে ভাবি তো একটা গাড়ি নিয়ে যায়, অনেকে তো 7টা গাড়ি নিয়ে মেলা করে। 7টা গাড়ি নিয়ে? কারণ ওই যে মাইডাসে তো পার্কিং এর ব্যবস্থা নেই কিন্তু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানে এইটাই আমার মানে ই করে। কিন্তু আপনি তো এই প্রতিবন্ধকতাকে একদম মানে কিন্তু আপু প্রতিবন্ধকতা আসলে কি ইচ্ছা শক্তি। এই যে হ্যাঁ, আমি দেখা যায় আমার কাজগুলি মানে রাত্র 2টার সময় করে কমপ্লিট করে তারপর কিন্তু ঘুমাই। আমার হাজবেন্ড যেমন সিনসিয়ার কাজের ব্যাপারে, আমার হাজবেন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে কাজের ব্যাপারে খুব সিনসিয়ার। সে কিন্তু ওখানে এমডি, সে আগে যায়, কারণ সে বলে আমি যদি দেরিতে যাই তাহলে অন্যরা মানে মানে ই করবে, কাজের প্রতি অনীহা থাকবে, এজন্য বস হিসেবে সে আগে চলে যায়। আবার আমিও কাজের মানে আমার এই কাজের ব্যাপারে আমি খুবই সিনসিয়ার। আমি দেখা যায় আমার কাজগুলো শেষ করে তারপর কিন্তু আমি ঘুমাই। বাহ, চমৎকার। আর আমি বাপু ভালো লাগা দিয়ে আমি কাজগুলি করি, এজন্য খুব এনজয় করি। অনেকে আমার বোন বলে যে তুই এত কষ্ট করো কেন, এত কষ্ট করো, মানে এই অনেকের প্রশ্ন। এই যে কথা থেকেই আমরা আবার যাব একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবার ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আড্ডা অলরেডি শুরু হয়ে গেছে, কারণ আজকের টপিকটা চমৎকার, প্রতিবন্ধকতার ঊর্ধ্বে। সো আমরা এই টপিক নিয়ে আড্ডা দিচ্ছি। আপনারা যারা আমাদের সাথে আড্ডা দিতে চান তাড়াতাড়ি চলে আসুন, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। হ্যাঁ আপু বলছিলেন যে আপনার বোনও বলে, আমার বোনও বলে যে তুই এত কষ্ট করো, মানে এত কষ্ট করা তোর কিসের দরকার, মানে এই সবাই একটা কথা। কিন্তু যখন আমার বাসায় বেড়াতে আসে, যখন আমি ভ্যারাইটিস খাবার খাই, তখন আবার সবার মুখে আবারই হয় যে সুমিস হোম কিচেনের খাবারটা আসলে মানে তুই যে এখন পারফেক্ট হয়েছো সেটা বোঝা যায় মানে বাসায় এসে খেলেই। বাহ, চমৎকার। এই যে হ্যাঁ, সবাই হয়তো আপনাকে এই কারণে বলতো আপনার কষ্ট হচ্ছে দেখে, এটাকে আমি বড় ধরনের বাধা বলবো না অ্যাকচুয়ালি, কারণ কেউ আপনাকে ওভাবে হয়তো বাধা দেয় নাই, তাই না, যে কেন এই কাজটা করতে হবে। আমার ওইভাবে আপু বললাম না, আমার হাজবেন্ডের অনেক সাপোর্ট আছে। আমি যে কোনো মেলায় আমার হাজবেন্ড সবকিছু আমাকে গুছিয়ে দেয়, একদম প্যাকেট করে গুছিয়ে দেয়, তারপর আমি মানে চলে আসি। না বললাম না আমি শুরুতে হাজবেন্ড গুলো ভালো। আমার প্রতিবন্ধকতা মানে মানে থাকে কি পারিবারিক প্রতিবন্ধকতা, এটা তো আপু থাকবেই, বাচ্চা আছে, ইয়ে আছে, সবকিছু মেনটেন করেই তো আপু আসতে হয়। আর দেখা যায় যেহেতু আমরা নারী হয়েছি, অবশ্যই আমাদের সবকিছু মানে আসলে আমাদের 10 হাতের মতো হাত কিছুটা থাকতেই হয়, তাই না, কিছুটা থাকতেই হয়। এক্স্যাক্টলি, মানে আমাদের হচ্ছে ওই যে ইনস্ট্যান্ট যে আমরা খেয়াল করব, এই পাওয়ারটা কি বলবো, আমার মনে হয় আল্লাহ অনেক বেশি দিয়ে দিয়েছেন, মাঝে মধ্যে থাকে মেয়েদের মধ্যে। এক্স্যাক্টলি, মাঝে মধ্যে কিন্তু এদিক সেদিক হয় না যে তা না। যেমন আপনি ধরেন আপনি অফিস করছেন, অফিস করে আসছেন, বাসায় অনেক গেস্ট আছে, হয়তো আপনাকে রান্না করতে হচ্ছে না, কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়ার যে ব্যাপারটা, ধরে নিলাম ইনস্ট্রাকশনও দিয়ে দিয়েছেন, হ্যাঁ ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন এবং হেল্পিং হ্যান্ড সেই সবকিছু করছে, আপনি গেস্টদের দেখছেন বা অন্য কাজ করছেন, হঠাৎ করে দেখলেন যে এরকম কোন একটা আইটেম করতে বলেছেন, একটা বা দুইটা আইটেম করতে বলেছেন, সে ভুলে গেছে, এবং যখন খাবার আসলো তখন আপনার নিশ্চয়ই নাই, হ্যাঁ মানে অনেক লজ্জার বিষয় না, যে তার জন্য তো সুমিস হোম কিচেন আছে, সুমিস হোম কিচেন থেকে অর্ডার করতে পারবেন। আমার জন্য খুবই দরকার ছিল। আচ্ছা, আপনি ক্যাটারিংও করেন? ক্যাটারিংও করি আপু। ও আচ্ছা, শুধু মানে ফ্রোজেন আইটেম? ফ্রোজেনটাও করি আর ক্যাটারিং কম করি, তুলনামূলক কম করি, যে মানে যখন নিয়ারেস্টরা চায় সেটা আমিই করি। আবার করোনার সময় অনেক আমি রোগীদের খাবার দিয়েছি, বাহ, অনেক রোগীদের। আমার এটা অনেক ভালো লাগছে যে মন থেকে আমার এটা একটা মানে পরম পাওয়া। মানে আপনি এটার জন্য একদম ফ্রি অফ কস্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, চমৎকার চমৎকার। মানে এই জিনিসটা খুবই ভালো লাগে, অনেকেই করেছে। আগে আরেকটা কথা, আগে আমার দেখা যায় মানে চাকরির ব্যাপারে খুব ইন্টারেস্ট ছিল, এখন মনে হয় চাকরি করাটা মানে আমার নিজস্ব মানে শুধু মানে আমার নিজের মানে টাকাটা আমার নিজের থাকবে, কিন্তু এখন মনে হয় আমার উদ্যোগটা, আমি যেমন আমার একটা ডেলিভারি ম্যান আছে,
তারপর আমার বুয়াকে কিছু দিচ্ছি, মানে আমার এইভাবে আমি তো কয়েকজনের কর্মসংস্থান তৈরি করছি। চমৎকার, মানে আপনার যে হেল্পিং হ্যান্ড সে বাসায় কাজের পাশাপাশি আমার বিজনেসের আমি আলাদা পে করি। বাহ, এটা কিন্তু খুবই ভালো, তার কিন্তু ডাবল ইনকাম হচ্ছে, তারও পার্ট টাইম আরেকটা হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, সেও খুশি। এইভাবে কিন্তু আমি মনে করি এইভাবে করা উচিত। অনেকে আছে না যে খাবার নিয়ে কাজ করছে কিন্তু বাইরের কাউকে রেখেছে, হেল্পিং হ্যান্ড জিনিস, তিনি বাসার কাজ করছে, তাকেই যদি দিয়ে দেয় কাজটা, তার কিন্তু আর 2-3 জায়গায় যেতে হচ্ছে না। সেটাই, আর আমি তো সবগুলো আমি করি, শুধু মানে তারা একটু টুকিটাকি মানে ই করে, মানে সব কাজগুলো আমারই করা, তাও তো কোটাকাটি করা, যতটুকু হেল্প হয় এটি এনাফ। বাহ, চমৎকার। এখন আমি একটা ফানি কোয়েশ্চেন অনুযাকে জিজ্ঞেস করব, এটা হচ্ছে আমি আজকে আতঙ্কে আছি কখন কি হয়ে যায়। এটা হচ্ছে আপনার তো মাশাআল্লাহ হাইট অনেক ভালো, মানে কত জন আপনার হাইট? আমি 5'9". কখনো কি মনে হয়েছে যখন পাত্র খুঁজছেন বা পাত্র দেখছে সবাই, কখনো কি মনে হয়েছে আপনার হাইট আপনার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে? এটা একটা খুবই অদ্ভুত বিষয় যে হাইটের কারণেই মনে হয় আমি অনেক বেশি বেনিফিটেড। অনেকের কাছে শুনি, অনেকেই ভেবেছে যে এত লম্বা পাত্র কোথায় পাবো। প্রথমত হচ্ছে আমার হাজবেন্ড 6'3", আর দ্বিতীয়ত অনেক ক্ষেত্রে আমার এটাই বরং মনে হচ্ছে মানে লম্বা মেয়ে খুঁজলেই সবাই একসাথে ঘুরে আমার দিকে তাকায়, আমি একমাত্র লম্বা মেয়ে, বিষয়টা এরকম হয়ে গিয়েছে। না, এখন কিন্তু প্রচুর দেখা যায়। হ্যাঁ, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমার বাসায় এবং আমার ভাবির ফ্যামিলিতে, যেহেতু আমার ভাইও অনেক টল, এবং আমার ইনলজের হাউসে, সব জায়গাতে আমরা অলমোস্ট এরকমই হাইট। এই জন্য আমাদের মাঝে আমাদের মানে খুব একটা ডিফারেন্সটা চোখে পড়ে না। আচ্ছা, তাহলে দেখা যাবে আউটসাইডার্স যখন আসছেন তখন ও মনে করবে হ্যাঁ আমি তো লিলিপুট, কোথা থেকে আসলাম, ওর জন্য প্রতিবন্ধকতা, এটা ওর জন্য প্রতিবন্ধকতা। ওটাই না, যখন স্কুল কলেজে পড়তাম ওই সময় থাকে না কিছু ফ্রেন্ড থাকে এরকম, সব গ্রুপে একটা এতটুকু থাকে, একটা এতটুকু থাকে। এক্স্যাক্টলি, আমরা হচ্ছে মিডিয়াম হাই, আপনারা একদম স্ট্যান্ডার্ড। একদম। তো আমার একটা ফ্রেন্ড ছিল শর্ট, আরেকটা ফ্রেন্ড ছিল অতিরিক্ত টল। ঠিক আছে, তো টল যে সেও পরে শুনলাম আর কি ছেলে পাচ্ছে না বিয়ে করার জন্য, যে শর্ট সেও পাচ্ছে না ছেলে। শর্ট দেখে সেটা আমি একটা সলিউশন দিলাম যে ওর জন্য যে প্রস্তাবগুলো আসছে ও বলছে সব লম্বা লম্বা, হ্যাঁ আমি সুইচ করো, দেখা সুইচ করো, কত সুন্দর সলিউশন দিলাম যে প্রতিবন্ধকতার ঊর্ধ্বে চলে গেছে। সবকিছুর একটা সমাধান আছে, আইদার ইউ লাইক ইট অর নট। এক্স্যাক্টলি, এখানেই হচ্ছে মানুষ আসলে বুঝতে হবে যে হ্যাঁ আমি এই বাধাটা পেরিয়ে যেতে পারবো, তাই না? এরকম আসলে সাহস থাকতে হয়, মনোবল থাকতে হয়। এখন অনুজা আপু, আপনি এটা আপনাকে আর ওইভাবে কঠিন প্রশ্ন করবো না, আটকাতে পারবেন না, ডোন্ট ওয়ারি, আই এম রেডি ফর দ্যাট। রেডি হয়ে আসছি কিন্তু আজকে, মানে আমার সাথে অনুজা আপু মনে আজকেই বসছেন না? হ্যাঁ, চিন্তা করছেন না নাদিয়া আপু কোনো একটা জিজ্ঞেস করে? না, আমি তো ভাইয়াকে দেখেছি, তো আমাকে কোনোভাবেই আটকাতে পারবেন না। সেটাই না, আমি নর্মাল কোয়েশ্চেনই জিজ্ঞেস করছি যে আমাদের ছোটবেলায় ছোটখাটো প্রবলেমগুলোকে অনেক বড় মনে হতো, তাই না? মনে হতো আচ্ছা খালার বাসায় যেতে ইচ্ছে করছে কিন্তু যেতে দিচ্ছে না, সো এটার একটা বাহানা আমরা বানানোর চেষ্টা করি যে না কোনো না কোনোভাবে যেতে হবে, নাহলে খালাকে TNT ফোনের মাধ্যমে ফোন করে একটু বলা যে একটু ফোন করে একটু বলো। সো আমরা এইভাবেও কিন্তু প্রতিবন্ধকতার ঊর্ধ্বে চলে যেতাম। হ্যাঁ, পরে দেখা যেত আচ্ছা পারমিশন দিয়েছে। সো আপনার ছোটবেলার কোনো ঘটনা আছে কিনা যেটা মনে হতো যে অনেক বড়? না, এরকম তো ছোটবেলায় দেখা যায় যে একটা আইসক্রিম না পেলেও মনে হতো জীবনে কি আছে, আইসক্রিমই পেলাম না। তবে একটা জিনিস মনে আছে যে প্রত্যেকদিন সকাল হলে আমার পেট ব্যথা করতো, কারণ স্কুলে যেতে হবে। তো কয়েকদিন এটা হওয়ার পরে আব্বা বলল বুঝলাম না তোমার সকাল 6টা থেকে 7টা পর্যন্ত পেট ব্যথা থাকে, তারপর তুমি সুস্থ হয়ে যাও। তারপর ধরা পড়েছে, আইডেন্টিফাই করা গেল আসলে ওইটা অন্য কারণ, প্রতিবন্ধকতা অন্য জায়গায়। যখন ধরা পড়েছেন তখন কি বলেছিল? না, আমার ফ্যামিলি মোটামুটি খুব ফ্রেন্ডলি, তো তখন বলো ইতিহাস সবারই থাকে, বাবা আমারও নিশ্চয়ই ছিল। এটাই হচ্ছে কথা, আসলে আমাদের সবারই থাকে ওই যে হিস্ট্রি রিপিটস। হ্যাঁ, তখন চলে আসে আচ্ছা এটা এরকম তো আমিও করেছি, কিন্তু বাচ্চার সামনে তো বলা যাবে না। সেটাই। সো আপনার কাছ থেকে একটু জানতে চাই, ধরেন টিনেজে অনেক প্রবলেম ফেস করতে হয়, আমাদের বয়সন্ধিকালীন প্রবলেমগুলো ফেস করতে হয়। যেমন আমার এখনো মনে আছে আমার স্পোর্টস ডে, এবং আমি খুব স্পোর্টিভ
ছিলাম, এখনো সুযোগ পাইলে খেলাধুলা করি। সো ওই সময়টাতে আমার একটু সমস্যা হচ্ছিল পিরিয়ডের, হ্যাঁ, মানে প্রথমবার আর কি। কিন্তু তারপরে এখন আমাদের একটা ইয়ে ছিল যে 7 দিন পর্যন্ত কোথাও যেতে দিবে না, বাসায় থাকতে হবে। প্রথম মানে তখন তো বুঝিও না কিছু এই সেই, বাট আমার স্কুলে যেতেই হবে এরকম। আমি গিয়ে অংশগ্রহণও করেছি, পরের অবস্থা খুব খারাপ হয়েছে আর কি। এরকম অনেক অনেক কিছু থাকে। আপনার কি আছে নাকি এই ধরনের কোনো ঘটনা যে বাসা থেকে বের হতে দিচ্ছে না স্কুলের কোনো একটা ফাংশন বা কোনো কিছুতে, শারীরিক কোনো কারণে, মানে শারীরিক অসুস্থতার কারণে, এরকম কি কিছু আছে বলে শুনি? না আপু, এরকম কোনো কারণ নেই। বাহ, ওনার তো দেখি সবসময়। কিন্তু আমার দেখা যায় কি শারীরিক অসুস্থতার সময় বেশি প্রোগ্রাম থাকে, আর আমার এখন ফেজ অভ্যাস হয়ে গেছে। ওই সময় শাড়িও পরি, সবকিছুই করি, কোনো সমস্যা হয় না। প্রতিবন্ধকতাকে মেনে নিয়েছে। প্রতিবন্ধকতা আমি জয় করতে পছন্দ করি, বুঝছেন আপু? আবার ওই সময় থাকে শুটিং। আমি কেন? আপনাদের তো প্রফেশনটা এরকম যে আত্মীয় স্বজন বিয়ে করতে দিলে আগে আপনাদের শিডিউল নেবে, তোমরা ফ্রি আছো, তারপর আমরা বিয়ে করব। সত্যি সত্যি, এইটা একদম সত্যি। বাহ বাহ, চমৎকার। আমি কাউকে চিনি না এখন আমি সবাইকে, সবাই তো জানে, আর সবাই তো জানে, এবং আমি সবার কাছ থেকে স্পেশালি অনুজা আপুর এই যে হঠাৎ করে বিয়ে করে ফেলা, কাউকে না জানি, এটা সম্পর্কে জিজ্ঞেস করব। সবাই চলে আসছে, আরো অনেকে হয়তো জয়েন করবে। একটা বিরতির পরে আমি ডিরেক্ট জুমে চলে আসছি, চলে আসবো কারণ অনুজা আপুর বিচার হবে আজকে। অবশ্যই অবশ্যই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবার আমন্ত্রণ আমাদের আড্ডায়। আড্ডা অনেক 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 জমে গেছে অলরেডি। আমাদের জুমে বন্ধুরাও জয়েন করে ফেলেছেন। আপনারা যারা এখনো জয়েন হননি তাড়াতাড়ি চলে আসেন আড্ডা দেওয়ার জন্য। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আচ্ছা, আমি সরাসরি জুমে চলে যাই। জুমে আজকে আমি আগে সোনিয়া আপুর কাছে যেতে চাই। সোনিয়া আপু, মন খুলে কথা বলেন, আমি কোনো প্রশ্ন করব না। আপনাদের সামনে এমন একজন আছে, হ্যাঁ, যে নিজেই মনে হয় ভুলে গেছে যে হঠাৎ করে বিয়ে করে ফেলেছে। সোনিয়া আপু গিয়েছে আমার বাসায়। ও তাই না? হ্যাঁ, চলো আমার 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 এক্সপেরিয়েন্স বলি। আমি আর ও আমার কাছে পিঠা অর্ডার দিছে, পরে আমার শ্বশুরবাড়ি তো ওইখানে, তা আমি নিজেই গেলাম, যেহেতু শ্বশুরবাড়ি যেতে হবে। পরে ওর বাসায় আমি গেলাম, ও আমার বলতেছে সোনিয়া আপু এটা তোমার ভাইয়া। পরে আমি মানে আমি পুরাই মনে মনে আমি বুঝতে দিই না। পরে আমি ভাইয়াকে সালাম দিয়ে, ভাইয়া অসম্ভব ভালো মানুষ, মানে একটা মানুষকে প্রথম দেখাতে নেক্সাসের বলে এত আপন করতে পারে, ওদিন উপস্থিত না হলে বুঝতাম না। মানে অনুজা তো মানে অনেক ভালো মেয়ে, এমনিতে অনেক ভালো মেয়ে, আর ওর হাজবেন্ডও অনেক ভালো, অনেক অসম্ভব ভালো মানুষ। ভালো মানুষের মিল হয়, এটাই মানে মনে হয় বিধাতা লিখে রাখে। ওর হাজবেন্ড অনেক ভালো, মানে পুরাই মনে হয় আমাদের অনেক আপন মানুষ। ওরা আমাকে ওরকম করে সাদরে গ্রহণ করলো। আর অনুজা তো বারবার জড়াই ধরছিল যে আপু তুমি আসছো, আপু তুমি আসছো, এরকম করছিল। আর ও বলে কি, আপু আমি বলি যে তোমার আম্মু কোথায়? বলে কি, আপু এটা তোমার শ্বশুর বাড়ি। যাক, আপনার দেখা হয়ে গেল। বিয়ের কথা শুই না, আর ও আমাদের দাওয়াত না দিয়ে বিয়ে করে ফেলছে। আজকে নাদিয়া আপু তোমার বলে দিলাম, যা যা টিট নেওয়া নিয়ে নাও, সাথে জাকিয়া আপাকে বললাম ছাড়বেন না আজকে, বুঝতে পারছেন? ওকে এখান থেকে না, কোনো ছাড়াছাড়ি নাই, কোনো ছাড়াছাড়ি নাই। থ্যাংক ইউ সোনিয়া আপু। আমি রেবেকা আপুর কাছে যাই। রেবেকা আপু মনে হয় গতকাল এসেছিলেন না? হ্যাঁ, আমি একটু করে দেখেছি, খুবই সুন্দর লেগেছে আপনাকে। মানে আমি অল্প করে দেখতে পেরেছি ব্যস্ততার মাঝে, খুবই কিউট লেগেছে। মিষ্টি একটা মেয়ে, বোঝাই যায় না ওনার ছেলের বউ আছে। সিরিয়াসলি? জানি না, সিরিয়াসলি এইভাবে মানুষকে ধোঁকা দেওয়ার কারণ কি? হ্যাঁ, যেমন ওই আপুটা বিয়ে করে ফেললো হুট করে, আমাদের না দিয়ে, না বলে, ওই আমিও দিয়ে ফেলেছি। আপুকে কনগ্রাচুলেশন, তোমার নতুন জীবন হোক, ভালোভাবে চলো, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা সবসময়
একজন আরেকজনকে বুঝে চললেই জীবন সুন্দর হয়। এতটুকুই বলি বড়। হ্যাঁ, এই কথাটা মানে খুব এক্সপেরিয়েন্সড একজন মানুষ বলেছে। আচ্ছা রেবেকা আপু বলেন, এই যে আমাদের তো লাইফে অনেক মোমেন্ট আছে যেই বাধাগুলো আমরা পার হয়ে সামনের দিকে এগিয়ে যাই, আপনার মানে উল্লেখযোগ্য, হ্যাঁ, আমাদের সবার সাথে বলতে পারেন বা গল্প করতে পারেন যাতে সবার সুবিধা হবে এরকম কোনো ঘটনা যদি থাকে, মানে আপনার এক্সপিরিয়েন্স থেকে অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু শিখতে পারবো, একটু যদি বলেন। হ্যাঁ, এখানে একটা কথা আছে যে আগে আমি একটা বিপদের সম্মুখীন পড়েছিলাম। আমি তখন 2018-র ঘটনা একটা বলি। আমি বুঝতে পারি নাই যে আমি ব্যাংকে গেলে যে আমার এই প্রবলেমটা হতে পারে। আমি একটা ভালো ক্যাশের অ্যামাউন্ট তুলতে গেছিলাম ব্যাংকে। তো সেক্ষেত্রে আমার ছিল অফিসের গাড়ি নেওয়া বা আমাকে কাউকে সঙ্গে নেওয়া। তো আমি ভাবছি যে এই টাকার জন্য কিছু হবে, আমাকে বাসা থেকে বারবারই বলেছিল। তো যাই হোক, টাকাটা উঠায় যখন আমি নিচে নামতেছিলাম, টাকাটা আমার কাছে ছিল কিন্তু আমার গলায় একটা স্বর্ণের 1.5 ভরির একটা চেন ছিল। চেনটা আমার পিছন দিক থেকে টান দিয়ে কেমন করে নিয়ে গেছে। সেই সূত্র যে কোনো কাজ করার আগে এটা গেছে আমার হয়তো কোনো একটা বিপদ চলে গেছে। যে কোনো কাজ অবশ্যই মাথায় রাখতে হবে পিছন দিকে কি হতে পারে, সামনের দিকে কি হতে পারে। আমি যদি সামনে আগাইতে যাই তবে অবশ্যই 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 আমাকে 3 বার চিন্তা করতে হবে ভালো কাজটা করার আগে আমি খারাপ কি হতে পারে। যেমন আমার একটা ঘটনা ঘটে গেল, এখানে তো আর কিছু করার থাকে না। আর আরো একটা কথা বলি যে কোনো ক্ষেত্রে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার ক্ষেত্রে, হ্যাঁ, মনোমালিন্য হবে, বন্ধু বান্ধব সবার সাথেই হবে। সেক্ষেত্রে বিপদ আপদ আসবে, চেষ্টা করতে হবে তাদের পাশে দাঁড়ানোর। তবে সেটা জানিয়ে না, নীরবে যতটুকু পারা যায় তাদের থাকা এবং তাদেরকে সাহস দেওয়া। সবকিছু বিপদ আপদে যেন তার একমাত্র আল্লাহই সবকিছু বিপদ আপদ রক্ষা করেন। তারপরও মানুষ একটা উসিলা থাকে, আল্লাহ দিয়ে দিয়েছেন, চেষ্টা থাকতে হয়। চেষ্টা একটা কিছু সবার পাশে থেকে করার। আমার এতটুকুই আজকে বলি। থ্যাংক ইউ আপু, সুন্দর বলেছেন। শানু আক্তার আপা। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিছনে মনে হয় লেখা আছে হ্যাপি বার্থডে, কার বার্থডে ছিল? জান্নাত, আমার আম্মুর, মানে আমার মেয়ের। আম্মুর বার্থডে পালন করেছেন, বাহ চমৎকার, শুনে ভালো লাগলো। তাও আবার ও আচ্ছা আমি ভেবেছি উনার আম্মুর। আচ্ছা বলেন, আপনি এই যে সবাই তো আজকে বলবে নিজের এক্সপেরিয়েন্সের কথা, বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে আমরা সবাই যাই, সো আপনার উল্লেখযোগ্য কোনো ঘটনা যদি বলার থাকে বলতে পারেন। আমি মানে প্রথম থেকেই আমার জীবন একদম শুরু থেকেই মানে এই পর্যন্ত এখন পর্যন্ত মানে বহুত মানে কি বলবো, আমার জীবনটাই হয়তো আল্লাহ এইভাবে দিচ্ছে। মানুষের হয়তো একটা চোখ নাই বা একটা হাত নাই বা এরকম একটা সমস্যা, কিন্তু আমার সমস্যা দিচ্ছে আল্লাহ কিরকম, মানে চারিদিকে তোমার কাটা থাকবে, তার মাঝখান দিকে তুমি কিভাবে চলতে পারো, কিভাবে চলবা, কিভাবে সামনের দিকে এগিয়ে যাবা, মানে প্রতি মুহূর্তে আমি লড়াই করে করে সামনের দিকে আগাই। প্রতি মুহূর্তে মানে কোনো না কোনো বিপদ, কোনো না কোনো ঝামেলা, কোনো না কোনো অশান্তি আমার জীবনে থাকে, কিন্তু তার মাঝখান দিয়ে আমি মানে চলি, মানে চারিদিকে কাটা, তার মাঝখান দিয়ে আমি চেষ্টা করি যে কিভাবে আমি উঠে আসতে পারি, এইভাবে চলি সামনের দিকে। মানে এত বিপদ আমার আল্লাহ দিচ্ছে আমি জানি না, মানে সুখ ও শান্তিও যেরকম দিচ্ছে, বিপদও সেরকম সমানভাবে মানে সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে যদি দেখি ডাইনে আমার অবস্থা খারাপ, দেখি কতক্ষণ পরে দেখো বামের সমস্যা, বামে দেখলে পিছনে দেখলে সামনে, এরকম করে মানে প্রচুর বিপদ, প্রচুর ঝামেলা জীবনে এ পার করে আসতে আসতে। এই যে পার করে আসতে পারছেন, এটাই অনেক বড় বিষয়। আপনার মনোবল আছে, আপনার সাহস আছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শিউলি আপা, অনেক দিন পরে শিউলি আপাকে পেলাম জুমে। হ্যাঁ, নাড়াচাড়া কম করেন। হ্যাঁ বলেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক দিন পর সত্যি আপনাকে দেখলাম। খুবই ভালো আছি আপু। আচ্ছা বলেন, আপনার কোন প্রতিবন্ধকতা পেরিয়ে আপনি সামনের দিকে এগিয়ে গিয়েছেন বলেন।
আপু জীবনে চলার পথে মেয়েদের প্রতিবন্ধকতা কি শেষ আছে বলেন তো? এই যে একটার পর একটা থাকবে। রিসেন্ট কি ছিল, মানে একদম ছোট থেকে বড় যে কোনো কিছু যদি ঘটে থাকে বলতে পারেন। হ্যাঁ, রিসেন্টলি যেমন আমি যেহেতু প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে আছি, যেহেতু আমার মার্কেটিং জব, এটা বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন মানুষের সাথে কথা বলতে হয়। রিসেন্টলি এক জায়গা মানে আমাকে একজন রেফারেন্স দিছিল, সেই রেফারেন্সের অনুযায়ী আমি গিয়েছিলাম। তা আমি মানে সেখানে যে মানে এত হতভাগ হইলাম, আর যে রেফারেন্সটা দিল তার উপরে তখন এমন বিরক্ত লাগলো যে সে আমাকে জানে আমি কেমন মেয়ে, কোথাকার মেয়ে, জানার পরে সে এমন একটা জায়গায় কি করে রেফারেন্স দিয়ে আমাকে পাঠাইলো। মানে সেখান থেকে যে আমি একটা মেয়ে মানুষ কিভাবে যে ওভারকাম হয়ে ওইখান থেকে বেরোয় আসলাম, এটা এখন আমার মনে উঠলো, আমার মনে হয় গা শিউরে ওঠে। ঠিক আছে, মানুষ যে আসলে আমাদের সমাজের মানুষ যে মেয়েদেরকে কি মনে করে, এটা আমার খুব অবাক লাগলো। যে মানে এখনো আমরা আসলে আমরা যে বলি মেয়েরা স্বাধীন স্বাধীন, না আমরা স্বাধীন না, আসলেই না। সব ক্ষেত্রে স্বাধীন। কাজ করতে গেলে যে আমাদের কত ধরনের মানুষের ফেস করতে হয়, কত ধরনের মানুষের কথার সম্মুখীন হতে হয়, কত কিছু কথা যে শুনতে হয়, এটা আমি এখন পদে পদে মানে আমি প্রত্যেকটা পায়ে পায়ে হেঁটে দেখছি যে মানুষ কত ধরনের নিকৃষ্ট। এটা মানে খুবই মানে দুঃখজনক যে মানুষ এত খারাপ হয়, এটা আমি মানে চিন্তা করতেও পারিনি। আর ডে বাই ডে মানে বিশেষ করে নারীদের মানে রাস্তায় বের হলে আমি কোনো না কোনো ঘটনা মানে কারো না কারোর সাথে ঘটছে এটা শুনছি বা দেখছি সোশ্যাল মিডিয়াতে। ডে বাই ডে কিন্তু বিপদের পরিমাণ বেড়ে যাচ্ছে, তাই না? অনেক অনেক নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। এক্স্যাক্টলি। আপনি ধরেন এই ড্রেস আপেই যাবেন, কেউ কিছু একটা বলে ফেললো, হ্যাঁ, মানে এরকমও আছে কিছু উগ্র মৌলবাদিতা মানে ছড়াই দিচ্ছে, হ্যাঁ, একটা সুন্দরভাবে যাচ্ছেন। হ্যাঁ, আমি এরকমও দেখেছি, অনেক নারীও আছে আপা, অনেক নারীও আছে যে একদম আপনাকে ধরে বলবে আমি বোরকা পরা, তুমি কেন এই শাড়ি পরে আসছো। সিরিয়াসলি এরকম ঘটনা ঘটছে, কিন্তু আসলে অ্যালার্মিং। আমরা আরো আড্ডা দিব, একটা বিরতি নিয়ে ফিরে আসছি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। অনেকেই জয়েন করে ফেলেছে, আপনারা যারা এখনো জয়েন করেননি তাড়াতাড়ি জয়েন করে ফেলুন। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আচ্ছা আপু, আপনার কাছে আসি, জুমে আমি একটু পরেই যাব। আচ্ছা, এমন কখনো হয়েছে মনে করেন আপনার মানে পার্সোনাল কাজ আছে, এদিকে আবার অর্ডারও আছে, ঠিক আছে, বাট সময় তো দৌড়াই, সময়কে আমরা আটকে রাখতে পারি না, তাই না? সো অর্ডারটা শেষ করতে হবে একটা টাইমের মধ্যে, আবার এদিকে পার্সোনাল কাজে মানে ফ্যামিলির কোনো কাজ বা দাওয়াত এরকম যেতে হবে, এগুলো কিন্তু হয় না লাইফে। সো এই যে ব্যালেন্স করাটা, এটাও কিন্তু একটা বাধার মধ্যে পড়ে। ব্যালেন্স করে সব কিছু ঠিকঠাক করে দুটো জিনিসই পালন করা, এরকম কখনো হয়েছে কিনা? জি আপু, এগুলি হয়েছে। কারণ এখন আমার কাছে মানে আমরা উদ্যোক্তা মানে একটা সংগ্রামী লাইফ, মানে আমার কাছে মানে আমি যে কোনো চ্যালেঞ্জ আমি নিতে পারি। বাহ। আগে যেমন দেখা যায় আমরা যখন মেলা করতাম, আমি টপে প্রথম মেলা করেছি, তখন ওখানে আমাদের 1 মাস আগে আমাদের জানাই দিত যে এরকম মেলা হবে। আমি আস্তে আস্তে আমার ফ্রোজেন আইটেমগুলি বানাতাম, কিন্তু এখন আমার এমন কনফিডেন্স আসছে, দেখা যায় আমি মানে 7 দিনের মধ্যে বা আমি 5 দিনের মধ্যেও কিন্তু আমি মেলা অ্যাটেন্ড করতে পারবো এগুলি বানিয়ে। বাহ, চমৎকার। মানে এটা কাজের উপর আমার আসলে মানে আসলে এক্সপার্ট হয়ে যায়। হ্যাঁ, জি এক্স্যাক্টলি। এখন আমার কাজটাকে অনেক সহজ মনে হয়। আর আমি বিশেষ করে মানে রান্নাগুলি খুব পছন্দ করি, মানে নতুন নতুন রান্নাটা আমি খুব এনজয় করি। আমি আপু আমি দেখা যায় মানে সাধারণ খাবারটা বেশি পছন্দ করি না, মানে বাংলা খাবারটা, এটা আমার রান্না বেশি মানে ইজি লাগে না, কিন্তু আমার অন্য রান্না বেশি আনন্দ লাগে করতে। মানে প্রতি শুক্রবারই ভাবি ফ্রাইডেতে আজকে কি করবো, যে কালকে যেমন আমি প্ল্যানিং করে রাখছি কালকে ইলিশ পোলাও করবো, একটু বৃষ্টি একটু ইলিশ পোলাও। আমার বাচ্চারা খুব পছন্দ করে, আমার হাজবেন্ড খুব পছন্দ করে। শুনতেই অবাক লাগছে। আমার হাজবেন্ড শুনলে খুবই খুশি হতো, বেচারা খুবই ভোজন রসিক, কিন্তু বউ রান্না পারে না, অর্ডার দিয়ে ফেলবে। হ্যাঁ, এই যে এখন সলিউশন পেয়ে গেলাম। এক্স্যাক্টলি, কাট দিয়ে দেবো অনেক সুন্দর। যখনই ইলিশ পোলাও বা এরকম কিছু খেতে ইচ্ছা করবে 2 দিন আগে তো দিতে হবে না? না, ইলিশ পোলাওটা মানে আপনি বললে আমি কালকের মধ্যে এভাবে করতে পারবো। আমার তো এখনই খেতে ইচ্ছা হচ্ছে, অর্ডার অনুষ্ঠান থেকে বের হয়ে অর্ডার দিব। হ্যাঁ, মানে ইলিশ পোলাও বলার সাথে সাথে একদম ইলিশ পোলাওটা কিন্তু
একজনের এক এক রকমের রান্না হয়, কিন্তু আমার রান্নাটা একটু মানে একটু আলাদা হয়। মানে সাদা পোলাও না, আমি ওর মধ্যে আবার একটু সব মিক্স করে দিই, মানে রান্নাটা মজা, সবাই যে খায় সে মজা পেয়েছে আলহামদুলিল্লাহ। আমার শ্বশুর বাড়ির লোকজন খুব পছন্দ করে আমার খাবারটা। চমৎকার। আর আমার শ্বশুর বাড়ি মানে সবাই খুব পছন্দ করে আমাকে। মানে আপনার শ্বশুর বাড়ি কোথায়? আমার শ্বশুর বাড়ি আছে শরীয়তপুরে। শরীয়তপুর আর ওদিকে বরিশাল। হ্যাঁ আচ্ছা। আমাকে সবাই টুনি হিসেবে। এরকম হয়েছে থাকে না এক এক কালচার, তাই না? যেমন এক দেশি এই যে চিটং এর বা সাতক্ষীরা যেমন আমাদের, হ্যাঁ কখনো কি এরকম হয়েছে খাবারের মধ্যে দেখা যায় চিটং এর খাবারের ট্র্যাডিশনটা একরকম, সিলেটের একটু একরকম, সাতক্ষীরার একরকম বা বরিশালের একরকম, হ্যাঁ কিছু কিছু ডিফারেন্স থাকে। তো আপনাদের কি কখনো এরকম হয়েছে যে বিয়ের পরে মনে হচ্ছে আচ্ছা এটা তো আমরা এইভাবে খাই না, ওটা আমরা এইভাবে খাই না, কিন্তু খেতে হচ্ছে, লজ্জায় বলতে পারছি না, এরকম হয়েছে কখনো? হ্যাঁ আপু হয়েছে। যেমন ওরা আমার শ্বশুরবাড়ির লোকজন আবার মানে মাছ, বড় মাছ তরকারি দিয়ে খায়, মানে ঝোল ঝোল। আর আমরা বরিশালের মানুষ আবার ভেজে মানে ভুনা খাই, ওইটা একটা তৃপ্তি আমাদের ভালো লাগে ভেজে। তারপরে আমি দেখা যায় মাঝে মাঝে এই জন্য বরিশালের রান্নাও করি, শরীয়তপুরের রান্নাও করি, মানে দুইটা মিলাই করি। যেমন হাজবেন্ড আমি যখন মানে ভুনা মাছ করি, ও বলে আমি তো তরকারি খাই নাই, আমি বলি কি আমি তো তরকারি আলাদা করে রান্না করি, যেমন একটা সবজি করি, ওইটা তো তরকারি। না এটা সুন্দর বলেছে। এটা আমার কথায় একটা ভালো জিনিস মনে পড়েছে, আমরা নরমালি কি অর্ডার করি, আজকে চাইনিজ খাবো, আজকে কন্টিনেন্টাল খাবো, আর আপুর বাসায় আজকে শরীয়তপুর খাবো, আজকে আরেক জেলা খাবো। হ্যাঁ ওরকম কিন্তু প্যাকেজও আছে কিছু কিছু রেস্টুরেন্টে, যে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল স্পেশাল ফুড গুলো পাওয়া যায়। এক্স্যাক্টলি এইভাবে পাওয়া যায়। আপনি ওইভাবে আজকের মেনু। হ্যাঁ শরীয়তপুর আজকে আমি শ্বশুরবাড়ি থেকেও অনেক খাবার শিখেছি, যেমন কাঁচা কাঁঠালের এঁচড়, মানে গরুর মাংস দিয়ে, ওটা কিন্তু খুবই মজা। আর শিখেছি আপু যে বউ ভাত, খুদের ভাত ও ভর্তা, ওইটা কিন্তু আমি অর্ডার নিই, 5 পদের ভর্তা, খুদের ভাত প্যাকেজ আছে, আর এর সাথে একটা বেগুন ভাজা দিই। বাহ, এইভাবে চলতে থাকলে আমি কিন্তু কন্ট্রোল করতে পারছি না নিজেকে। মানে প্রতিবন্ধকতাকে কিভাবে জয় করে বিজনেস করা যায়। এটা কিন্তু খুব ভালো ব্যাপার যে আপনি মানে অন্য জায়গার খাবার সুন্দরভাবে নিজের মতো আইটেম করে বিজনেস শুরু করে দিয়েছেন। মানে বিজনেসে আপনার মেনু, যে কোনো একটা মেনু। আমি বিবিখানা পিঠাটা আমি শ্বশুরবাড়ি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। আচ্ছা বিবিখানা পিঠাটা যেন কেমন দেখতে? এইটা হচ্ছে কেকের মতো। ও আচ্ছা আচ্ছা, এটা ভাপে দিয়ে করে, এটা তাল দিয়ে করে। ও তালের পিঠা? হ্যাঁ তালটা দিয়ে, তারপরে মানে মানে ওই ম্যাটেরিয়ালটা দিয়ে একটা কেক সাইজের বড় পিঠা ডাইসের মধ্যে দিয়ে তারপর মজা হয়। কিন্তু ওইটা গ্রামে আমার শাশুড়ি করে আবার নিচে কয়লা দেয়, তাহলে একটু পোড়া পোড়া ভাব, একটা স্মেল আসে। আর আমি আর ডিটেইলসে যাই না প্লিজ, আর ডিটেইলস আমি নিতে পারতেছি না। আচ্ছা অনুজা আপুর কাছে যাই একটু। এই যে আপনি যে বললেন রান্না বান্না মানে হবে না আপনাকে দিয়ে, হ্যাঁ কখনো কি শখ করে না যে আমি আজকে একটু এটা ট্রাই করে দেখি, তো সারপ্রাইজ দিই আমার হাজবেন্ডকে? এটাই সবাই অবাক হয়ে যায়, তোমার কি কখনো শখও করে না? আমার হাজবেন্ড বিয়ের পর প্রথম আমাকে চা বানিয়ে নাস্তা বানিয়ে খাইয়েছে, বাট ওই বেচারার কপালে এখনো কিছু জুটে নাই, যেটার সম্ভাবনাও খুব কম। আহারে, তাহলে ভাইয়া কখনো বলতে পারবেন না যে মানে ও এই প্রতিবন্ধকতা আমার জন্য? এইটার প্রতিবন্ধকতা অনেক বড় প্রতিবন্ধকতা। না কখনো না কখনো ইচ্ছেটা আসবে। হ্যাঁ আপু আসবে, রিটায়ারমেন্ট যায় আগে আসবে, উনি এমন ভাবে বলে আপু আসবে। আপু মেনে নিতে পারতেছে না যে একটা মানুষ কিভাবে রান্না না করে থাকতে পারে। হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা। আমারও মাঝে মধ্যে, আমি নিজেও করতাম না, বাট আমার মাঝে মধ্যে শখ করতো যে একটু ডিফারেন্ট কিছু করি। ওখান থেকেই আমার কাজ শুরু, মানে ইদানিং নতুন পরিচয় আর কি। সো ডিফারেন্ট কিছু করি, এটা আমার খুব ভালো লাগে। বাট ওই যে বললো না বাংলা খাবার রান্না করাতে আমি খুব কাঁচা, খুব বাজে হয়। বাংলা খাবার আমি মানে করি, কিন্তু মানে এত শখ করে করি না আপু। আচ্ছা। আর যেমন দেখা যায় বললাম না শরীয়তপুরের, যেমন আগে আমরা কিন্তু চিংড়ি মাছ ছাড়া, বরিশালের মানুষ আমরা চিংড়ি খাই, মানে যে কোনো তরকারিতে আমরা চিংড়ি মাছ দিই। কিন্তু আমি শরীয়তপুর থেকে শিখেছি যেমন মানে শাক চিংড়ি মাছ দিয়ে ছাড়া রান্না করা যায়, মানে ওই যে সেদ্ধ করে বাগার দিয়ে ওইভাবে করা যায়, মানে চিংড়ি ছাড়া। আচ্ছা বাহ, চমৎকার, খুবই ভালো। আমি আবারও চলে যাই জুমে তো অনেকেই জয়েন করে ফেলেছে। আচ্ছা মিষ্টি আপু, নাজিয়া আপু আছে, নাজিয়া আপু সকাল সকাল উঠে জয়েন করেছে, আমার খুব ভালো লাগছে। নাজিয়া আপুর কাছে আসবো। হ্যাঁ মিষ্টি আপু কেমন আছেন আপনি?
খুব ভালো। আপনি কেমন আছেন আপু? একটু দেরি হয়ে গেল, অনেকদিন আসেন না আপু, আমরা মিস করলাম আপনাকে। তাই না? আরে আচ্ছা, আর মিস করবেন না, একটু ব্যস্ত আছি এই জন্য হয়তো আসা হয়নি। বলেন আপনার সবচেয়ে বড় বাধা কি ছিল এবং কিভাবে আপনি সামনের দিকে এগিয়ে এসেছেন? আচ্ছা, ধন্যবাদ আপু। আপু, জীবনে চলার পথে বাধা আসবে, বাধা ছাড়া জীবনটা বিউটিফুল হয় না, বিউটিফুল হতে হলে বাধা আসতে হবে। তো আপু কথা হচ্ছে বাধা যা ছিল স্টুডেন্ট লাইফে, চাকরিজীবী, ওগুলো সব ম্যানেজেবল। তো আমার বাবা মরার পরে আমার মা, আমরা খুব ডিজাস্টার একটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছি আপু, যেটা আমরা একেবারে এক্সেপশন, মানে আমরা এক্সপেক্ট করিনি যে রিলেটিভসরা, নিয়ারেস্টরা যে বিট্রে করতে পারে। তো অনেক ভদ্রমতো মা মানুষ করেছে, মুখ দিয়ে কথা বলতে শিখায়নি। তো আম্মু কষ্ট হতো, আমরা ফিল করতাম কিন্তু কিছু করতে পারতাম না। লাস্ট দ্য এন্ডিং অফ দ্য টাইম, প্রতিবন্ধকতা যেহেতু আপনি বললেন, আমার জীবনের এটাই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আপু। এমন এমন ঘটনা আনএক্সপেক্টেড যা কখনো কল্পনাও করি। তারপরে তখন দেখলাম রবীন্দ্র ঠাকুরের বিপদে পড়ে রক্ষা করণে এনহেন প্রার্থনা, দুঃখ তাপে ভেতরে দুঃখে জানি করিতে পারি জয়। অনেকের কাছে বলেছি, লাভ হয় নাই। তারপরে যখন দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল, দেখলাম না হয় ডু অর ডাই। তখন আপু প্রতিবন্ধকতা জয় করলাম কনফিডেন্টলি, নিজের রাইট ওয়েতে থেকে। আমি যখন আমার মায়ের পক্ষ নিয়ে কথা বললাম, তখন দেখলাম অনেকগুলো বিপদ ধীরে ধীরে আমাদের কমে আসে। তো এইটা থেকে আমার একটা অনেক বড় অভিজ্ঞতা হয়েছে আপু, যে জীবনে চলার পথে মানুষের তোষামত করে, ওয়াইলিং করে কিছু হয় না, ভদ্রতা থাকবো। কিন্তু এই ভদ্রতা আমি জানি ডিস্ট্রয় না হয়, আমি জানি ভ্যানিশ না হয়ে যায়। কারণ কেউ কাউকে খাওয়ায় না, আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ। এবং আমাকে কনফিডেন্ট, এই বিপদ আসলে আবার ভালো একটা কনফিডেন্ট গ্রো করে, যে একা বাঁচতে শেখায়। তো প্রতিবন্ধকতা আপু থাকবেই, আর এই প্রতিবন্ধকতা আমাদের জানি শক্তি, সাহস আমাদের আল্লাহ তাআলা দেয়, আমরা জানি সেটা জয় করতে পারি। বাহ, সুন্দর বলেছেন আপু, থ্যাংক ইউ সো মাচ। আবারও আসছি, একটা বিরতির সময় হয়ে গেছে, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ আমাদের আড্ডায়। আপনারা দেখতেই পাচ্ছেন আড্ডা অনেক বেশি জমে গেছে এবং অলমোস্ট অনেক বন্ধুরা আমাদেরকে জয়েন করে ফেলেছেন। আপনারা যারা জয়েন হতে চান তাড়াতাড়ি জুমে চলে আসুন, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আমি সরাসরি এখন জুমে চলে যাই। নাজিয়া আপু। গুড মর্নিং নাদিয়া। গুড মর্নিং আপু, আজকে কি হয়েছে আপনার গুড মর্নিং তো ওভাবে শোনাচ্ছেন? অত কারণ মনে হচ্ছিল যে আমি অনেক জোরে কথা বলি, মনে হয় আজকাল একটু সফটলি কথা বলার প্র্যাকটিস করছি। তাই? কেউ কি বলেছে আপনাকে, কেউ কি বলেছে আপনাকে আপনি অনেক জোরে কথা বলেন? এটা আমার মা বলে আমি নাকি অনেক ভয়েস অনেক স্ট্রং করে কথা বলি, তো ওটার প্র্যাকটিস করছি সফটনেস আনার। হ্যাঁ, আপুর ভয়েস আমার খুবই সুন্দর লাগে। ভাবলাম তোমার কি না কি হয়ে গেছে, না তুমি আর এক্স্যাক্টলি না আপু, আমাদের সাথে আপনি যেমন তেমনই কথা বলেন প্লিজ। মানে এটা লেস নাজিয়া মনে হচ্ছে, মোর নাজিয়া মনে হচ্ছে না। তুমি খালাম্মার সাথে শুধু কথা বলবা আস্তে করে, হয়তোবা সেটাই মিন করছে। এইটাও এক ধরনের প্রতিবন্ধকতা যেটা আপনি এখন উঠে যাবেন। আমি কিন্তু চেঞ্জ করছি। হ্যাঁ ঠিকই বলছো। ওকে, গুড মর্নিং নাদিয়া। গুড মর্নিং। এখন ঠিক আছে? হ্যাঁ একদম একদম পারফেক্ট আছে। সো শুনি, এটা তো বুঝলাম যে একটা প্রতিবন্ধকতা, ওটা আপনি প্র্যাকটিস করছেন উতরে যাওয়ার জন্য। সো আর কি আছে মানে আমাদেরকে বলার মতো এবং শেখার মতো? আমি আসলে জিজ্ঞেস এই জন্য করি সবাইকে যে একজনের গল্প থেকে আরেকজন অনেক কিছু শিখতে পারে, তাই না? সো একটু আপনার কাছ থেকে শুনতে চাই। দেখো, শেখার আমার থেকে তো আমি তো শিখেই যাচ্ছি এখনো। আমি আমার বিভিন্ন দেশের কলিগদের কাছ থেকে অনেক কিছু শিখি। এটা আমার, আমি বলবো যে এটা আমার ভাগ্য বলতে পারো, যে সৌভাগ্য তাদের সাথে আমার ওঠা বসা, তাদের চিন্তা ভাবনার সাথে আমি একটু বোঝার চেষ্টা করি যে কেন সে মানে কথাটা এভাবে না বলে ওভাবে বলে। এটার পেছনেও কিন্তু অনেক কারণ থাকে। অনেক নেগেটিভ কথা আমি পজিটিভলি বলতে শিখেছি এই দেশের কাজ করে। তোমার কাজ ভালো হয়নি এই কথাটা কখনো বলা যাবে না। তোমার কাজটা খুব ঠিক আছে, তবে এভাবেও কিন্তু
করা যেত, তুমি আরেকটু চিন্তা করো, এটাকে মনে হয় আরেকটু ইমপ্রুভ করলে ভালো হবে, বাট ইটস এ গুড এফোর্ট, তুমি যে এফোর্টটা দিয়েছো এটা খুব ভালো। এই যে পজিটিভলি একটু তাকে এনকারেজ করা, হ্যাঁ, একজন মানুষকে শুধুমাত্র না বলে দিলাম যে ভালো না, তুমি কিছু পারো না, হ্যাঁ, এই কথাটা আসলে আমাদের সোসাইটিতে একটু বেশি চর্চা হতো। আমি এখনকার কথা বলবো না, এখন হয়তো অনেক চেঞ্জ, পজিটিভিটি এসছে, কিন্তু এটা আমরা যখন বড় হচ্ছিলাম এগুলো আমাদের চারপাশে কিন্তু হতো, ও না না ওকে দিও না, ও এই কাজটা পারবে না, হ্যাঁ, আগেই কিন্তু আগেই তাকে একটা সরিয়ে বাধা, দেয়া, হ্যাঁ, আগেই একটা বাধা, ওকে না, ওকে এটা বললো না তো, এটা পারবে না, ওকে এই প্রেশার, ওকে এটা এর ভেতরে ইনভলভ করার দরকারই নাই, ও পারবে না, শুনেই বা কি হবে, মানে অনেক আর আমাদের বাসার অনেক গিয়েছিল, ওটা অবশ্য এখনো মনে হয় আছে ফ্যামিলিতে, যে বড়রা যখন কথা বলবে ছোটরা ওখানে থাকবে না, কিন্তু এই কিছু কিছু জিনিস আমি মনে করি ছোটরা ইনভলভ না হোক, কিছু কিছু জিনিস যদি আফটার এই সিচুয়েশনটা ছোটদেরকে এক্সপ্লেইন করা হয় যে হোয়াট ওয়াজ দ্য রিজন দে ওয়ার নট দেয়ার, দে ওয়ার নট ইনক্লুডেড ইন দ্যাট সিচুয়েশন, ওটাকে কিন্তু এক্সপ্লেইন করা উচিত ছেলে মেয়েদের কাছে, ইয়াং যারা ওই ফ্যামিলি মেম্বাররা থাকে, ওই কারণটা থেকে কিন্তু তারা শিখবে আসলে, হ্যাঁ, তাদেরও তো জীবনটা চলবে, তাই না? তাদেরকে একদম আমি আটকে রাখলাম, একদম একটা শিল্ডের মধ্যে প্রোটেক্ট করে রাখলাম, ওভার প্রোটেক্টিভ বলে একটা কথা আছে না, ওভার কনফিডেন্স, ওভার প্রোটেক্টিভ, এনিথিং এক্সেসিভ ইজ ব্যাড, এই ব্যাপারটাই। সো আমার কাছে মনে হয় এই জিনিসগুলা কিন্তু বাধা, এই যে তুমি জিজ্ঞেস করলে না, বাধা, এগুলো বাচ্চাদের কে কিন্তু ওরা ধরেই নেয়, ও আচ্ছা আমি তো ভয় পাই, আমি পারবো না, এগুলো ভিতরে কিন্তু চলে আসে। সো এই জিনিসগুলো আমার মনে হয় আমাদের সমাজ থেকে কনফিডেন্সটাকে কমিয়ে দেয়, কনফিডেন্সটাকে আরেকটু বাড়ালে, আমি কিন্তু এই দেশে এসে কনফিডেন্স অনেক পেয়েছি। আমি শিকাগো ডাউনটাউনে যখন আমি পড়তাম লেখাপড়ার জন্য, তো ওখানে আমি তখন তো আর ইন্টারনেটটা এইভাবে ছিল না, তখন সেই মোডেম ব্যাং ব্যাং করে ঘুরতো, ওখানে তো আর জিপিএস সেলফোন হাতে নিয়ে যেতাম না। সো বিভিন্ন লোকেশন, ইউনিভার্সিটির বিভিন্ন লোকেশন খুঁজে বের করে কিভাবে যাব, কোথায় যাব, তখন ধরো ফোন ছিল যে রাস্তার পাশে পাশে ফোন বুথ, এগুলো তো আর এখন কেউ নাই, হ্যাঁ, ওখানে ফোন করে আচ্ছা এখানে আসবো, এখানে আসবো, এই জিনিসগুলো, হ্যাঁ, কোথায় যাব, কি করব, হ্যাঁ, ধরো ডাউনটাউন আমি গেলাম, তারপরে হ্যাঁ আমি ইউনিভার্সিটিতে যাব, কোন প্রফেসর কোথায়, এগুলোর ক্যাম্পাস তো হিউজ, হ্যাঁ, আসলে আমি প্রথম কথা বলছি, হ্যাঁ, এগুলোর কোনো শেষ নাই, এবং ওইখান থেকে আমার কনফিডেন্স কিন্তু বেড়ে অনেক কিছুতে আমি মানে সাঁতরে উঠতে পারি আর কি, এইভাবে চিন্তা করতে হয়, এই যে প্রসেস অফ থিংকিং ওই রকম লেভেলে, ওগুলো দরকার আছে, এই কনফিডেন্স গুলো দরকার আছে। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ আপু, খুব ভালো বলেছেন, খুব ভালো বলেছেন। নেলি আপু। আসসালামু আলাইকুম নাজিয়া আপা, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু বলেন, প্রতিবন্ধকতার ঊর্ধ্বে ইদানিং হ্যাঁ কি ঘটনা ঘটেছে যেটা আমরা বলতে পারি আর কি প্রতিবন্ধকতার ঊর্ধ্বে গিয়ে আপনি করেছেন, বলেন। আসলে প্রতিবন্ধকতা আসলে সবার লাইফে আছে, এটা আসলে সবার কম বেশি সবারই। তো আমার প্রতিবন্ধকতা বলতে আমার বিয়ের পর বিশেষ করে আসলে আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন খুব বেশি, এমন কিছু কারণে আমাদের মধ্যে খুব ফ্যামিলির মধ্যে আসলে শাশুড়ি বিশেষ করে ওনার সাথে আমার খুব একটা ভালো রিলেশনটা ছিল না, বাইরের লোকজন কিন্তু খুব আমাদেরকে খুব ইয়ে করতো। তো ইদানিং কিন্তু এরপর আমরা আস্তে আস্তে যখন বুঝতে পারলাম যে আসলে বাইরের লোকজনই আমাদের সংসারটা আসলে নাক গলাচ্ছে, যারা একসময় আমাদের ফ্যামিলি থাকতো, তো আমরা নিজেরা এখন আমরা বুঝতে পারছি যে আসলে এরাই আমাদের লাইফের প্রধান প্রতিবন্ধকতা। এখন ইনশাআল্লাহ সবাই ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে আসলে বাইরের লোকজনের কারণে কিন্তু আসলে অনেক সংসারে আসলে অনেক ক্ষতি হয়ে যায়। একদম সত্যি কথা, একদম সত্যি কথা। এখন আমরা বুঝতে পেরেছি আসলে এটাই উচিত না কখনো হয়তো করার। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ আপু। নার্গিস আপা।
এই যে নেলি আপা অনেক সুন্দর করে ছোট করে একটা কথা বলেছে যেটা আসলে খুব ইম্পর্টেন্ট, সো আপনার কাছ থেকে এরকম কিছু শুনতে চাই, বলেন, আপনি বলেন, ছোট্ট করে বলেন, যেখান থেকে আমরা আসলে শিখতে পারি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছু বলবো না, মানে সবার কথা শুনতে শুনতে একটা ছোট্ট একটা কবিতা লিখছি। হ্যাঁ, বলেন তো পড়ি। আচ্ছা পড়েন, কিন্তু খুব বড় হলে পড়া যাবে না, যদি খুব ছোট্ট হয় পড়ে ফেলেন। সবার কথা শুনতে শুনতে এই মুহূর্তেই লেখা, হ্যাঁ, এখানেই বসে। প্রতিবন্ধকতার ঊর্ধ্বে আজকের টপিকস তো ওটার উপরে লিখি। উপরে ওঠা সহজ কি, সিঁড়ি বেয়ে বলো আর মই ভেঙে আর দড়ি বেয়ে উপরে উঠতে হবে অনেক কষ্টে, হাঁটুর জয়েন্টে ভর করে দুপায়ে বা হাতে প্রচুর শক্তিতে উপরে উঠতে হবে। ভাত ঘুম বা ঘুম থেকে ওঠা, অলসতা কাটিয়ে ওঠা, কাউকে চিমটে কেটে খাড়ে উঠে মারিয়ে চলা, হিংসা ভুলে এগিয়ে চলা, স্বার্থহীনতায় মনটাকে ভরে রাখা এত এত সহজ নয়। প্রতিবন্ধকতায় ভরা এই জীবনে পদে পদে যেখানে অপমান অভিযোগ, শূন্য থেকে হিরো হতে হবে বলে, হ্যাঁ অনেক কিছু সম্ভব ইচ্ছামতির কাছে। শেষ। বাহ, ধন্যবাদ। চমৎকার, এত গুণ ইনস্ট্যান্ট বসে বসে লিখে ফেলেছে। চমৎকার আপু, থ্যাংক ইউ সো মাচ। মমি আপা, হ্যাঁ মমি আপা কিছু যদি বলতে চান আপনার এক্সপেরিয়েন্সের কথা, যেমন বিজনেস করতে গিয়ে অনেক কিছুর সম্মুখীন তো হতে হয় তাই না, কিন্তু বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, যেটা আমরা অ্যাকচুয়ালি কিছু মানুষকে তো কাছ থেকে চিনি, সো আপনার বেলায়ও বলতে পারি যে সামনে এগিয়ে যাচ্ছেন। সো আপনি বলেন যে এই যে সাহসটা কিভাবে পেয়েছেন, বলেন। ধন্যবাদ আপু, আর অনুজ আপুকে অনেক অনেক শুভেচ্ছা নতুন জীবনের জন্য। যাই হোক আপু, আজকের টপিকটা অনেক সুন্দর, অনেক যুক্তিযুক্ত। আমি শুধু এটুকুই বলবো আপু যে জীবনে চলার পথে অনেক প্রতিবন্ধকতা থাকবে, আমাদের এটা ঘুরে দাঁড়াতে হবে। আর আমি ছোটবেলা থেকেই অনেক সাহসী আপু, আমি কোনো কিছুকেই কিছু মনে করি না, আমি মনে করি যার যেটা ইচ্ছা বলার বলুক, আমার কাজ আমি করে যাব, কারণ আমাকে দাঁড়াতে হবে। মানুষ তো কথা বলবেই, সেই কথা শুনে যদি কাজ বাদ দিয়ে বসে থাকি তাহলে তো আমাদের উদ্যোক্তাদের চলবে না। আর উদ্যোক্তা লাইফ মানে চ্যালেঞ্জিং জীবন। আর তার সঙ্গে নেক্সাস লেডিস ক্লাব তো আছেই। আমরা নেক্সাস লেডিস ক্লাবের সব আপুরা অনেক বেশি সাহসী, অনেক বেশি অদম্য আমি মনে করি। বাহ, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ আপু। আর অনেক আপুরা আছেন, আমি একটা বিরতি নিয়ে আবার সবার সাথে আড্ডা দিব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, যাচ্ছি আর এক্ষুনি ফিরছি, সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। সো সরাসরি আমি আবারও জুমে চলে যাই। তানি আপু, শুভ সন্ধ্যা নাদিয়া, কেমন আছো? খুব ভালো আছি আপু, বলেন দেখি আপনার রিসেন্ট প্রতিবন্ধকতা কি ছিল এবং কিভাবে পার হয়েছেন, ছোট্ট ছোট্ট করে সবার কাছ থেকে শুনবো। আচ্ছা, রিসেন্ট প্রতিবন্ধকতা বলতে গেলে যে আমাদের সমাজে যে আশপাশে যে আমাদের কিছু নারী থাকে, আমরা যাদেরকে নিয়ে চলি অথবা কাজ করি অনেক সংগঠনের সাথে, সেখানে অনেকের প্রতিবন্ধকতা দেখি। তো সেটা আমারও প্রতিবন্ধকতা। একজন আমার পাশের নারী যখন প্রতিবন্ধকতা হবে সেটা মনে করতে হবে আমারও প্রতিবন্ধকতা। আমি শুধু কাজ করে চলে আসলাম, আমার কোনো প্রতিবন্ধকতা নাই, এটা যদি আমি ভাবি তাহলে আমি মনে করি যে আমি একা চলি, কিন্তু আমি তো একা চলি না, আমি সবাইকে নিয়ে চলতে পছন্দ করি। তো সেই জন্য অনেক সংগঠনে দেখি যে বাসা থেকে বের হতে দেয় না, এখানে কাজ করবা কেন যাবা, পরিবেশটা আসলে নিজের উপর। আমিও কিছুদিন আগে কিন্তু মেলা করলাম, আমি অনেক বড় বড় কোম্পানি, অনেক বড় বড় জায়গায়ও মেলা করি, আবার স্বপ্নের দোকানের সামনে যে খালি জায়গা সেখানেও আমি মেলা করি। আমি কাজটাকে সম্মান করি সবসময়, আমি সবসময় কাজটাকে সম্মান করি। সেটা আমি সুন্দরভাবে যেখানে কাজ করি সেটাই আমার পরিবেশটা আসলে নিজের তৈরি করে নিতে হয়। তো সেটা ব্যাপার না যে বড় কোনো মলে অথবা কোনো মলের সামনে। তো এই সবকিছু আসলে নিজের উপরে, পরিবেশটা নিজে তৈরি করব। প্রতিবন্ধকতা আমরা অনেক সময় আছে যে অনেকে প্রতিবন্ধকতা পিছন থেকে টেনে ধরতে চায়,
তো সেই প্রতিবন্ধকতা আমরা সামনে এগিয়ে যাব। আর তনুজা আপুকে অনেক অনেক শুভেচ্ছা স্টুডিওতে, আজকে খুব ভালো লাগছে, সবাইকে খুব সুন্দর লাগছে, স্মৃতির পাতায় থেকে যাবে। থ্যাংক ইউ তানিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। হাসিনা আপা, আপনার কাছ থেকে কি ধরনের সাজেশন পেতে পারি আমরা, বলেন। কোনো ইনস্ট্যান্ট কোনো প্রতিবন্ধকতা চলে আসলে, হ্যাঁ, যে কোনো কিছু হতে পারে, বড় ছোট মাঝারি সব ধরনের বাধা হতে পারে, ইনস্ট্যান্ট কিভাবে মানে বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, একটু ছোট্ট করে বলেন শুনি। হ্যাঁ হাসিনা আপা, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। আপু শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলে ফেলেন। হ্যাঁ আপু, এই অনুজা অনেকদিন পরে আসছো, অনেক ধন্যবাদ, কিন্তু মিষ্টি খাওয়াইতে হবে বিয়ে। অবশ্যই। হ্যাঁ, এইভাবে ফাঁকি দিলে চলবে না। দুলাভাই টিভির সামনে আছে, মিষ্টি চেয়ে নেন। তো যাই হোক, প্রতিবন্ধকতা আপু রিসেন্টলি আমার উপর দিয়ে, বিশেষ করে আমি বলবো যে আমার ফ্যামিলির উপর দিয়ে অনেক বড় একটা বিপদ চলে গেছে। যাই হোক, তবে আমি মনে করি আপু আত্মবিশ্বাস, সততা এবং নিজের মনের শক্তি সাহস নিয়ে ওইটা মানে এগিয়ে গিয়ে ওইটার বিরুদ্ধে লড়তে হবে। যে আমার ওই আত্মবিশ্বাস থাকতে হবে যে আমার এই প্রতিবন্ধকতা পার করে আসতে হবে এখান থেকে, তাহলে অবশ্যই আসা যায়। ওই আত্মবিশ্বাসটা, শক্তিটা নিজের মধ্যে থাকতে হবে, ওটা অনেক ইম্পর্টেন্ট। ইনশাআল্লাহ করে চলে আসছি প্রতিবন্ধকতা। বাহ, চমৎকার চমৎকার আপু, থ্যাংক ইউ সো মাচ। রুমি আপা, একটা গান শুনিয়ে ফেলেন তো, ছোট্ট করে একটা গান শুনি আমরা, আরো কয়েকজন আছে, তারপরে গান শুনে আসছি। আজকে তো আমি ভাবলাম যে অনুজার বিয়ে উপলক্ষে আমরা শুধু গান বাজনাই করবো আর গান বাজনাই করবো, বুঝছো? আগে হলুদের গান করব, তারপরে অনুজার বরের জন্য একটা গান করব। আরো কয়েকজন আছে, একটাই গান করে আপু। আচ্ছা, তাহলে কি ওর বরের জন্য একটা গান আমরা উপহার দেই, তাই না? হ্যাঁ, ওটাই বেটার। মিষ্টিটা পরে খাওয়াই দিবে, সমস্যা নেই, এটাই বেটার। আরে ও প্রাণের রাজা, তুমি যে আমার আশেপাশে থেকো, মোর চাই না কিছু আর। আরে ও আমার রানী, আমি যে তোমার, তুমি ছাড়া জীবনে নেই তো কিছু আর। এই বলো তো, কেন আকাশ এত নীল, তো নীল শাড়িটা পড়েছে, আঁচল ঢেকে পড়েছে। আচ্ছা, কেন ফুলের তরু তরু চুরি সে করেছে, লাজে ঢলে পড়েছে। হায় হায়, তোর কথার জাদুতে আমি মেনেছি রে হাত। ও প্রাণের রাজা, তুমি যে আমার আশেপাশে থেকো, মোর চাই না কিছু আর। বাহ, চমৎকার, মানে ফুল এন্টারটেইনমেন্ট। মিষ্টির সাথে ঝাল খাওয়াবে। হ্যাঁ হ্যাঁ, আসলে উচিত খাওয়ানো। থ্যাংক ইউ রুমি আপা, এত সুন্দর করে গান গেয়েছেন, খুব ভালো হয়েছে, খুব ভালো। তন্দ্রা আপার কাছে চলে যাই। তন্দ্রা আপা। আপা শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা আপা, আপনার কাছ থেকে একটু শুনতে চাই আজকে টপিক নিয়ে, ছোট্ট করে বলবেন। আপা ছোট্টবেলা থেকে প্রতিবন্ধকতা জয় করতে করতে এই পর্যন্ত নিচে থেকে পর্যন্ত চলে এসেছি আপু। শুরু হয়েছিল গ্রামে শিক্ষা জীবনে, প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুল 5 কিলোমিটার দূরে ছিল। এসএসসি পাশ করার পরে হাঁটি হাঁটি পা করে রাজশাহী ইউনিভার্সিটি কলেজে ভর্তি হয়েছি। এরও করতে করতে জীবনের সব প্রতিবন্ধকতা করে এখন মনে হয় যে পাহাড়ের কাছাকাছি চলে এসেছে, চূড়ার কাছাকাছি। আপু সবাইকে ধন্যবাদ, প্রতিবন্ধকতা থাকবেই, জয় করতে হবে। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একজন আপুকে দেখছি নতুন মনে হচ্ছে, ব্র্যাক লেখা সম্ভবত, ওনার নামটা এলেন বিশ্বাস। ও, এলেন বিশ্বাস আপা। হ্যাঁ, এলেন বিশ্বাস, আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না। সবাই কেমন আছেন?
খুবই ভালো আছি। আপনাকে আমি আজকে মনে হয় প্রথম পেয়েছি। আপনি কি এর আগে জয়েন করেছেন? হ্যাঁ, আপনার সাথে আমার সেকেন্ড টাইম। ও, সেকেন্ড টাইম, বাহ, ঠিক আছে। তাহলে স্টুডিওতে ছিলাম একদিন। এক্স্যাক্টলি। আচ্ছা আপু, ছোট্ট করে বলেন প্রতিবন্ধকতার ঊর্ধ্বে এই টপিকটা নিয়ে, মানে আপনার ছোট্ট এক্সপেরিয়েন্স জানালে। আচ্ছা, ঠিক আছে। আপু যেরকম বললেন, আসলে আমাদেরও ছোটবেলা বেড়ে ওঠা একেবারেই গ্রামে, যেখানে স্কুলে যাওয়াটাই আমাদের জন্য অনেক কঠিন বিষয় ছিল। সেখান থেকে ঢাকা ইউনিভার্সিটি পার করে, ইন্টারন্যাশনাল এনজিও পার করে ব্র্যাকে কাজ করছি, এটা একটা। আর আমি স্পেসিফিক একটা বলবো, যেটা আমি যখন মাস্টার্স কমপ্লিট করেছি এবং কাজে যাব, আমাদের কিন্তু আমার ক্যাম্পাসে এমন কোনো মেয়ে ছিল না যে এরকম সার্কুলার দেখে তারা ঢাকার বাইরে, ফ্যামিলির বাইরে তারা কাজে যাবে। যে স্টেপটা আমি নিয়েছিলাম, এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে যে ইলেন যেটা পারে সেটা আমরা পারি নাই। তো এই যে প্রতিবন্ধকতাটা ছিল, এখনো আছে, এখনো আমার জুনিয়র যারা আছে তারা মাঝে মাঝে ওরা আমাকেই দেখায় দেয় যে আপুর সাথে কথা বলো, তাহলেই তোমরা সাহস পাবা যে এরকম ফিল্ডে, আননোন একটা প্লেসে কিভাবে যেতে হয়। রিসেন্ট হচ্ছে আমি এই মুহূর্তে মানে ভোলাতে আসছি, তো আপনারা জানেন যে ভোলায় অনেক নদী পার হয়ে আসতে হয়, 2 ঘন্টা লঞ্চে পার হয়ে আসতে হয় বরিশাল থেকে। তো এই ওয়েদারটা যখন কেউ ফিল করে বা জানে যে না ওয়েদার খারাপ, তখন অনেকেই কিন্তু মুভ করতে পারে না। তো এরকম অনেক অভিজ্ঞতা আছে। তো আসলে ম্যাপিং এবং ইচ্ছা, সব আপুরাই বলেছেন যে অদম্য ইচ্ছা এবং সেই বিষয়টা জানাশোনা, জানারও কোনো বিকল্প নাই, এবং টিমের সাথে কাজ করা, এইভাবেই আসলে আমাদেরকে পার হতে হয় প্রত্যেকটা। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ওবাইদা আপা। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। সোনিয়া আপা, আপনাকে অভিনন্দন। ভালো আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনাকে দেখে খুব ভালো লাগছে আমার, আমি নামটা দেখে চিনছি। হ্যাঁ, আমি আপনাকে চিনতে পারছি, কি আপু আছে তো আমার ভালো পরিচয় আছে, ভালো পরিচয়। জি আপু, কি বলবো ওই বিষয় সম্পর্কে? হ্যাঁ অবশ্যই, আপনি কি বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন? বাধা এখনকার, আমি রিসেন্টলি বাধা যেটা সেটা বলবো। আমি অফিসে একটা বাধার সম্মুখীন হয়েছিলাম, যেটা আমার কোনো ছিল না। আর ওরা পরিচালকের সাথে দ্বন্দ্ব করতে গিয়ে যারা আমাকে বাধার মধ্যে ফেলেছিল, তারা পরিচালকের প্রতিশোধ নিতে গিয়ে আমার উপর আর কি টার্গেটটা করছেন, যারা পরিচালকের প্রিয় মানুষ। তো এইভাবে একটা খুব মানে বদলি করে দিয়েছিল, কিন্তু অনেকের ভালোবাসায়, অনেক মানুষে তো ভালোবাসে, তারপরে আমাকে তারা এমন ভাবে সহানুভূতি দিয়েছে বা এমন ভালোবাসা দিয়ে, আর আমিও সেই চেষ্টা করেছি কিভাবে আমি এটার থেকে ওভারকাম করতে পারি। আমি তার চেয়ে পরে ভালো পজিশনে গিয়েছি। এখন যারা আমার সাথে সেটা করেছিল, তারা এখন আমাকে আমার সাথে নিজেরাই সম্পর্ক করতে আসে। এটা হয়, এটা আমার লাইফেও হয়েছে এই এক্সপিরিয়েন্স, এবং এই এক্সপিরিয়েন্স হওয়া ভালো আমি মনে করি। থ্যাংক ইউ সো মাচ আপু। আমরা একদম শেষের দিকে, ফারহানা আপু আছেন, সুরাইয়া আপু আছেন, আজকে আর নিতে পারছি না, মানে আপনাদের সাথে কথা হচ্ছে না, কিন্তু আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে থাকার জন্য। অ্যাটলিস্ট বোঝা যায় যে আমাদের ফ্যামিলি আছে, তাই না, বন্ধুরা আছে, জয়েন করেছে, মুখটা দেখা যাচ্ছে অ্যাটলিস্ট। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আচ্ছা আপুর কাছে চলে যাই, আমরা একদম শেষের দিকে আছি। যদি নেক্সাসকে কোনো ধন্যবাদ দিতে চান দিতে পারেন। হ্যাঁ, আমি প্রথমেই বলেছিলাম যে এখানে আসার অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আসলে পূরণ করেছে ফাহমিদা পারভিন আপু আর জাকি আপু। জাকি আপুর মারফতে এখানে আসছি। এছাড়াও আমি চন্দ্রবিন্দু গ্রুপে আছি, এখানে আমি সাধারণ সম্পাদিকা হিসাবে আছি। ওকে আপু, থ্যাংক ইউ সো মাচ। চন্দ্রবিন্দুর জন্য অনেক শুভকামনা। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো। অনুজা আপু তো আসেন, আজকে আপনাকে নতুন করে পেলাম, মানে নতুন মানুষ, আমাদের নতুন বন্ধু। সো দেখা যাক আরো কখনো না কখনো আবার এইভাবে দেখা হবে, নইলে ওভাবে দেখা হবে। খুব মজা পেয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।